আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে লেসন 11 আপনাকে স্বাগতম। I hope all of you are fit and fine, and alhamdulillah I am also doing great today. ইংরেজি শেখার জার্নি, যারা বিশেষ করে IELTS এর জার্নি ভবিষ্যতে শুরু করার ইচ্ছা আছে তাদের এই জার্নি। সো যেহেতু আমরা নেটিভ না, তাই এই ভাষাটা শেখার প্রথম স্টেজের মধ্যে দাঁড়িয়ে আমরা প্রথমেই ইংলিশ এর ফাউন্ডেশন, এই ভাষার ফাউন্ডেশনকে মজবুত করার ট্রাই করতেছি। সো উই আর জাস্ট ট্রাইং টু বিল্ড আ স্ট্রং ফাউন্ডেশন ইন ইংলিশ, অ্যান্ড দিস ইজ ফাউন্ডেশন লেভেল 1। ফাউন্ডেশন লেভেল 2 হবে ইনশাল্লাহ। ফাউন্ডেশন লেভেল 1 আগে শেষ করি। সো ধীরে ধীরে আমাদের 11টা লেসন কমপ্লিট হয়েছে। আজকে হচ্ছে লেসন নাম্বার 12। Okay, at first, let's see how many things are there in today's lesson. In today's lesson, the part 1 is tongue twister, যেটা সবসময় থাকে। তারপরে হচ্ছে vocabularies এবং regular verb। এরপরে part 3, যেটা হচ্ছে memorizing part। এখানে যা আছে জাস্ট মুখস্থ করতে হয়, এবং এই মুখস্থ বিদ্যার মাধ্যমে আমাদের ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, যে ফাউন্ডেশন মজবুত হয় মুখস্থ। এই কয়টা জিনিস মুখস্থ যদি থাকে, যেমন এখানে কিছু ফ্রেজ আছে, ক্ষমা চাওয়ার প্লাস দুঃখ প্রকাশের ইংরেজি কিছু ফ্রেজ। এরপরে কেউ যদি ক্ষমা চায় তার উত্তরে বিভিন্ন ইংরেজি ফ্রেজ আছে যা স্পিকিং এর মধ্যে ব্যবহার হয়। তারপরে হচ্ছে ইরেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব থাকবে আজকে খাট দিয়ে। তারপরে গত লেসনে আমরা 20টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখেছিলাম, ঠিক আজকের লেসনে আবার 20টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে। এরপরে হলো সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 10, যেখানে একটা বাক্য থেকে 32 রকমের বাক্য বানানোর প্র্যাকটিস করা হয়। এরপরে হচ্ছে পার্ট 4, প্যাটার্ন 26 and 27, খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিসগুলো। তারপরে হচ্ছে কোর স্পিকিং পার্ট, এটা সেই পার্ট যে পার্টের মাধ্যমে আমরা একদম বেসিক থেকে শুরু করেছিলাম, লেটার থেকে শুরু করেছিলাম, এমএসআর থেকে শুরু করেছিলাম। ওই বেসিক থেকে ধীরে ধীরে আমাদের ফাউন্ডেশন মজবুত হচ্ছে এই পার্টের মাধ্যমে। সো আমরা একটু অ্যাডভান্সের দিকে আগাচ্ছি। আজকে হবে এই পার্টের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাথে প্র্যাকটিস চার্ট থাকবে। এরপরে পার্ট 6 and 7, যেখানে একটা প্রেজেন্টেশন থাকে, পাশাপাশি কোয়েশ্চেন্স উইথ আনসার্স, প্রশ্ন থাকে, উত্তর থাকে, যা আমাদের প্র্যাকটিস করতে হয় একটা টপিকের উপর। সো আজকের টপিকটা হচ্ছে মাই ফেভারিট স্পোর্ট, অথবা কোনো গেম, খেলাধুলা বা কোনো একটা গেম নিয়ে আলোচনা করা হবে। ওকে, বলে রাখি এই লেসনের যে পিডিএফটা দিয়ে আমি এখন লেসনটা করাচ্ছি, ক্লাসটা নিচ্ছি, এটা কমেন্ট সেকশনের মধ্যে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। আচ্ছা, চলুন শুরু করি। পার্ট 1, ব্রেকিং দ্য সাইলেন্স। স্পিকিং এর মধ্যে উন্নতি করতে হলে আপনার সাইলেন্সকে ভাঙতে হবে। মুখের জড়তা দূর করতে হলে টাং টুইস্টার এক্সারসাইজ করতে হবে, দেন বলার অভ্যাস করতে হবে। যদি না বলেন তাহলে আপনার স্পিকিংটা ইমপ্রুভ হবে না। স্পিকিং মানেই হচ্ছে আপনাকে বলতে হবে, হোক না ভুল, তারপরে বলেন, ট্রাই করেন, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সো একটু নড়ে চড়ে বসুন, ফিল করেন আপনাকে দ্বারা সম্ভব, আপনি একজন এনার্জেটিক পারসন, এবং এটা ফিল করেন যে যত কঠিনই হোক না কেন, যত দিন লাগুক না কেন, যত টাইম লাগুক না কেন, ধীরে ধীরে এই ভাষাটা আমি শিখেই ছাড়বো ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা নিয়ে লেসন 12 শুরু করেন। তাহলে প্রথমে 5 মিনিট মুখের ব্যায়াম, জিহ্বা বের করেন, ভিতরে নেন, ডানে বামে ঘোরান, এরপরে ঠোঁটের ব্যায়াম করেন। সম্ভব হলে ইউটিউব থেকে 2-1টা ভিডিও দেখে রাখবেন কিভাবে মুখের জড়তা দূর করতে হয়, ওইখানে কিছু ব্যায়াম দেখানো হয় বিভিন্ন ভিডিওতে। যদি কমপ্লিট হয়ে যায় দেন অ্যাটলিস্ট 5 মিনিটস টাং টুইস্টার প্র্যাকটিস। প্রতিদিন 2টা করে টাং টুইস্টার থাকে। তো আজকের 1 নম্বর হচ্ছে কি, আ বিগ ব্ল্যাক বেয়ার সেট অন আ বিগ ব্ল্যাক রাগ।
a big black bear sat on a big black rock. তারপরে টাং টুইস্টার নাম্বার 2 হচ্ছে Tom threw Tim 3 thumbtacks. Tom threw Tim 3 thumbtacks. এগুলোকে প্রথমে কয়েকবার ধীরে ধীরে পড়বেন, তারপরে আস্তে আস্তে স্পিড করার চেষ্টা করবেন, যেন এটা ফিল হয় যে আপনি ইংলিশে কিছু একটা বলছেন। ওকে, আচ্ছা, এবার হচ্ছে পার্ট 2, ভোকাবুলারি। মূলত আমাদের টার্গেট হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1-এ 3 থেকে 3,500 ভোকাবুলারি শেখা, যেখানে একদম বেসিক ভোকাবুলারি থেকে শুরু হয়েছিল, আর আমরা ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে আগাচ্ছি। প্রত্যেকটা ভোকাবুলারি স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। স্পেলিং এর রুলস শেখার জন্য আমার আরেকটা প্লেলিস্ট আছে, এখান থেকে দেখে নেবেন কিছু রুলস, যেগুলো আপনার প্রোনাউন্সিয়েশন, স্পেলিং ঠিক করার জন্য খুবই কাজে আসবে। এরপরে সাথে মিনিংগুলো, সব মিনিং যে আপনি জানবেন তেমনটাও না, যদিও খুবই কমন এই ভোকাবুলারিগুলো। তারপরেও যেগুলো একটু আনকমন মনে হবে, খুব গুরুত্ব সহকারে শিখবেন। কখনো যেন এমন মনে না হয় যে ফাউন্ডেশন লেভেল 1 এর কোনো ভোকাবুলারি আপনার কাছে কোনো জায়গায় ফেস করতে হচ্ছে, বলতে হচ্ছে, বা লিখতে হচ্ছে, বা রিডিং পড়তে হচ্ছে, আর ওই জায়গায় পারেন নাই, যেন এমনটা না হয়। ওকে, সবগুলো শিখতে হবে। যেমন ইনরমাস, বিশাল, এমসি, খালি, এই যে বিষয়গুলো আপনি সব জায়গায় পাবেন। এই ওয়ার্ডগুলো ক্যামব্রিজের মধ্যে পাবেন, বিভিন্ন রাইটিং প্র্যাকটিস করতে গেলে ওই সিম্পল আনসারের মধ্যে থাকবে। সো এগুলাকে ছাড়া যাবে না, প্রত্যেকটা ভোকাবুলারিকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, লিখে লিখে শিখতে হবে। এরপরে হচ্ছে রেগুলার ভার্ব, 5টা কি আছে? তৈরি করা, ক্রিয়েট, ক্রিয়েটেড, ক্রিয়েটেড, কাদা, ক্রাই, ক্রাইড, ক্রাইড, পৌঁছে দেওয়া, ডেলিভার্ড, ডেলিভার, সরি এটা ডেলিভারি হবে, ডেলিভার হবে এটা, সেখানে ডেলিভার দেওয়া আছে। এরপরে হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রয়, ডিস্ট্রয়েড, ডিস্ট্রয়েড, উন্নয়ন করা, ডেভেলপ, ডেভেলপড, ডেভেলপড। এরপরে হচ্ছে পার্ট 3, মেমোরাইজিং পার্ট। এই পার্টের মধ্যে যা আছে জাস্ট মুখস্থ রাখতে হবে। সরি, আমার একটু কাশির সমস্যা হচ্ছে আজকে। সো পার্ট 3, মেমোরাইজিং পার্ট। এখানে যে ফ্রেজগুলো আছে জাস্ট 5বার 10বার পড়ে নেবেন, দেন আপনি যখন স্পিকিং করেন বা টেক্সট করেন, কাউকে মেসেজ লেখেন, ওই সময় এগুলো প্র্যাকটিস করার, ইউজ করার ট্রাই করবেন, তাহলে মনে থাকবে। সো এখানে কি আছে? ক্ষমা চাওয়ার প্লাস অথবা দুঃখ প্রকাশের ইংরেজি ফ্রেজ। এই যে এখানে যা যা আছে সবগুলোর অর্থ একটু ভিন্ন আছে, ভিন্ন ভিন্ন, বাট সেন্স একটাই, সেটা হচ্ছে ক্ষমা চাওয়া বা দুঃখ প্রকাশ করা। আই এম সরি, আমি দুঃখিত, এটা নিউট্রাল থেকে ফর্মাল, ইনফর্মাল সব জায়গায় বলা যায়। আই এম রিয়েলি সরি মানে আমি সত্যিই দুঃখিত। আই এম ভেরি সরি ফর দ্যাট, এর জন্য আমি খুবই দুঃখিত, খুবই পোলাইটলি এই বাক্যটা বলা যায়। আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থনা করছি। ফর্মাল, যখন বড়দের সামনে বলতে হয় তখন এটা বললে অনেক সুন্দর দেখা যায়, আই অ্যাপোলোজাইজ। ঠিক আছে, সবগুলো পড়ে নেবেন। দেন হচ্ছে ঠিক এভাবে কেউ ক্ষমা চাইলো আপনার কাছে, তখন উত্তরে কি বলা যায়, এখানে যা যা আছে এগুলাকে সিচুয়েশন বেঁধে বলবেন এবং ব্যবহার করবেন। এখানে যা যা আছে সবগুলোই হচ্ছে কেউ ক্ষমা চাইলে উত্তরে বলার জন্য, চাই ফর্মাল হোক বা ইনফর্মাল হোক, ভিন্ন ভিন্ন দেওয়া আছে, পাশে লেখা আছে কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল, এগুলো ব্যবহার করবেন। দ্যাটস ওকে, ঠিক আছে। অনেকে একটা ভুল করে ক্ষমা চাই, আমরা বলতে পারি দ্যাটস ওকে, নিউট্রাল থেকে, ইটস ওকে, নো প্রবলেম, নো ওয়ারিজ, ইট হ্যাপেন্স। এই যে ইট হ্যাপেন্স, এমন তো হয়েই থাকে, যদিও ইট হ্যাপেন্স মানে এমন ঘটে। সো এখানে এসে এর মানে হচ্ছে এমন তো হয়েই থাকে। সো বিষয়টা ইট ইজ সিম্পল, এই একটা মিনিং দিচ্ছে। এরপরে হচ্ছে ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, মুখস্থ রাখতে হয়, কারণ এখানে V1 2 3 তিনটা 3 রকম বা 2 রকমের হয়, তাই এগুলাকে মুখস্থ রাখতে হবে। পরিশোধ করা, পে, পেইড, পেইড, রাখা, পুট, 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 এই যে পুট, তিনটা একই রকম, সেম। পড়া, রিড, রেড, রেড। চড়া,
মানে গাড়ি চড়া, মোটরসাইকেলে চড়া, কোনো যানবাহনে চড়াকে বলে রাইড, রোড, রিদন। তারপরে বাজানো, রিং, রেং, রাং। মোবাইল রিং হচ্ছে আমরা বলি না, মানে সাউন্ড করা, কোনো কিছু বাজাকে বলে রিং। এরপরে হলো গ্রুপ বা ফ্রেজাল ভার্ব। আমরা প্রতিদিন একটা করে ফ্রেজাল ভার্ব শিখি, ওইটার অধীনে যা যা থাকে তা শিখি আর কি। তো আজকে হবে কাট দিয়ে। কাট মানে কি? কাটা। বাট কাট ডাউন মানে হচ্ছে কি? কমানো। কাট অফ বিচ্ছিন্ন করা। কাট আউট বাদ দেয়া। কাট ব্যাক খরচ কমানো। সো সবগুলো 10টা আছে এখানে। 10টা ফ্রেজাল ভার্বকে শিখে নেবেন। জাস্ট যেভাবে ভোকাবুলারি আমরা শিখে থাকি ঠিক এইভাবে গুরুত্ব সহকারে শেখা লাগবে। এগুলো কিন্তু ভোকাবুলারি চাইতে কম না। হয়তো আপনি কাট অর্থ জানেন, এরপরে শর্ট অর্থ জানেন, ইন অর্থ জানেন, অ্যাক্রস অর্থ জানেন, ব্যাক অর্থ জানেন, আউট অর্থ জানেন, বাট কাট আউট, কাট ব্যাক, কাট অ্যাক্রস এগুলো কেমব্রিজ হোক বা বিভিন্ন আর্টিকেলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে যখন ব্যবহার হবে, হয়তো ওই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ভোকাবুলারি আপনি জানবেন, বাট সঠিক আনসার খুঁজে বের করতে পারবেন না। কেন? আপনি ফ্রেজাল ভার্ব নিয়ে নলেজ নেই তাই। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, শেখা লাগবে। কয়েকবার রিডিং পড়ে নেবেন বা ভোকাবুলারি যেভাবে শিখি ঠিক এইভাবে গুরুত্ব দিয়ে শিখে ফেলবেন। যেমন দেখেন, অ্যাডমিট অফ, অ্যাডমিট টু, অ্যাডমিট ইনটু। এই যেখানে 3টা আছে, এই 3টার অর্থ লক্ষ্য করেন। প্রথমটার অর্থ কি? স্থান করা বা সুযোগ প্রাপ্ত হওয়া। এরপরটা হচ্ছে ভর্তি করা, এর পরেরটা হচ্ছে প্রবেশ করতে দেয়া। সো 3টা 3 রকম। এগুলো অনেক সময় ফিল ইন দ্য গ্যাপের মধ্যে অনেক প্যারা দেয় বিভিন্ন এক্সামের মধ্যে। তখন যদি আপনি রুলস ব্যবহার করতে চান, পারবেন না। মিনিং দিয়ে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে কোনটা আসলে মিনিংটা সুন্দর হবে ওইটা ভেবে আসলে বসাতে হয়, লিখতে হয়, বলতে হয়। সো এই নলেজটা থাকতে হবে। যা যা আসে শিখে ফেলবেন। যদি কোনোটা অর্থ বোঝা না আসে, প্রনাউন্সিয়েশন না পারেন, এক্সাম্পল দিয়ে বোঝার প্রয়োজন হয়, তাহলে চ্যাটজিপিটি আছে, জেমিনি আছে, গুগল আছে, এখানে সার্চ করে অনেক পেয়ে যাবেন। সো বর্তমানে এই আধুনিক যুগে ইংরেজি শেখা খুবই সহজ। এবার আসেন সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 10। এখানে তো আমরা পূর্বে থেকেই জানি একটা বাক্য থেকে 32টা বাক্য বানাতে হবে। সো আজকে এখানে কি আছে? আই ক্যান ডু, আমি করতে পারি, সক্ষমতা বোঝানোর জন্য। আগে পড়েছিলাম আই মে ডু, আমি করতে পারি। সো এটার মধ্যে পার্থক্য হচ্ছে আই মে ডু মানে হচ্ছে সম্ভাবনা বোঝানোর জন্য, বাট আই ক্যান ডু, আমি করতে পারি, এর মানে হচ্ছে অ্যাবিলিটি বোঝানোর জন্য। মানে আপনি একটা কাজ করতে পারেন, এটা আপনার অ্যাবিলিটি। আই ক্যান স্টাডি, আমি স্টাডি করতে পারি। আই ক্যান রাইট সামথিং, আমি কিছু একটা লিখতে পারি। এই জন্য ক্যান ব্যবহৃত হয়। চলেন আমরা প্র্যাকটিস করি। আমি করতে পারি, আই ক্যান ডু, আমি করতে পারি না, আই কান্ট ডু, আমি কি করতে পারি, ক্যান আই ডু, আমি কি করতে পারি না, কান্ট আই ডু, আমি কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি না, হোয়াট কান্ট আই ডু, আমি কি জন্য করতে পারি, ফর হোয়াট ক্যান আই ডু, আমি কি জন্য করতে পারি না, ফর হোয়াট কান্ট আই ডু, আমি কখন করতে পারি, ওয়েন ক্যান আই ডু, আমি কখন করতে পারি না, ওয়েন কান্ট আই ডু, আমি কোথায় করতে পারি, ওয়ার ক্যান আই ডু, আমি কোথায় করতে পারি না, ওয়ার কান্ট আই ডু, আমি কেন করতে পারি, ওয়াই ক্যান আই ডু, আমি কেন করতে পারি না, ওয়াই কান্ট আই ডু, আমি কিভাবে করতে পারি, হাউ ক্যান আই ডু, আমি কিভাবে করতে পারি না, হাউ কান্ট আই ডু, কে আমি কাকে করতে পারি, হুম ক্যান আই ডু, আমি কাকে করতে পারি না, হুম কান্ট আই ডু, আমি কার আগে করতে পারি, বিফোর হোম ক্যান আই ডু, আমি কার আগে করতে পারি না, বিফোর হোম কান্ট আই ডু, আমি কার পরে করতে পারি, আফটার হোম ক্যান আই ডু, আমি কার পরে করতে পারি না, আফটার হোম কান্ট আই ডু, আমি কার সাথে করতে পারি, উইথ হোম ক্যান আই ডু, আমি কার সাথে করতে পারি না, উইথ হোম কান্ট আই ডু, কে করতে পারে, হু ক্যান ডু, কে করতে পারে না, হু কান্ট ডু, কারা করতে পারে, বহুবচন, হু ক্যান ডু, কারা করতে পারে না, হু কান্ট ডু, আমি কোন কাজটি করতে পারি, উইচ ওয়ার্ক ক্যান আই ডু, আমি কোন কাজটি করতে পারি না, উইচ ওয়ার্ক কান্ট আই ডু, আমি কার কাজটি করতে পারি, হুজ ওয়ার্ক ক্যান আই ডু, আমি কার কাজটি করতে পারি না, হুজ ওয়ার্ক কান্ট আই ডু। এটা মূলত ক্যান নট ছিল, আমি করতে পারি না, আই ক্যান নট ডু, সরি, আই ক্যান নট ডু, আমি কি করতে পারি, ক্যান আই ডু, আমি কি করতে পারি না, ক্যান আই নট ডু। বিষয়টা ছিল এরকম, ক্যান আই নট ডু, বাট ক্যান এর সাথে নট যুক্ত হওয়ার কারণে কান্ট হয়েছে, যার কারণে প্রশ্নবোধক করার সময় ক্যান সামনে আসছে, সাথে নট ও কান্ট হয়ে চলে আসছে।
আচ্ছা, এর সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করবেন, কমপক্ষে 5টা ভার্ব নেবেন, এই 5টা ভার্ব দিয়ে 5 বার প্র্যাকটিস করবেন। এখন এখানে আছে ডু, আপনি নিলেন ইট। আই ক্যান ইট, আমি খেতে পারি, আমি খেতে পারি না। আই কান্ট ইট, আমি কি খেতে পারি? ক্যান আই ইট, আমি কি খেতে পারি না? কান্ট আই ইট, আমি কি খেতে পারি? হোয়াট ক্যান আই ইট, আমি কি খেতে পারি না? হোয়াট কান্ট আই ইট। এরপরে আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আমি খেলতে পারি না। আই কান্ট প্লে, আমি কি খেলতে পারি? ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি না? কান্ট আই প্লে, আমি কি খেলতে পারি? হোয়াট ক্যান আই প্লে, আমি কি খেলতে পারি না? হোয়াট কান্ট আই প্লে। সো এইভাবে ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ফাউন্ডেশন লেভেল ততটাই মজবুত হবে। এরপরে হচ্ছে পার্ট 4, সেন্টেন্স প্যাটার্ন পার্ট। এই পার্টের মধ্যে স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচার দিয়ে আমরা মোটামুটি লম্বা লম্বা লং বাক্যগুলো, সেন্টেন্সগুলো প্র্যাকটিস করে থাকি। সো আজকের যে ইয়াটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন, এটা হলো কোনো কাজ বা বিষয়ে চিন্তা করা বা ভাবা। আমরা বাংলা ভাষায় অনেক সময় বলে থাকি, আমি তোমার সাথে কথা বলবো বলে ভাবছি, আমি বিদেশে লেখাপড়ার কথা ভাবছি, আমি একটা গাড়ি কেনার কথা ভাবছি। এই যে ভাবনা, চিন্তা করা, এই বিষয়টার জন্য এই সেন্সটা ব্যবহার করার জন্য এই আজকের এই যে 26 নাম্বার প্যাটার্ন আছে এটা ব্যবহৃত হয়। প্যাটার্নটা কি আগে দেখে নিই। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে থিঙ্ক অফ, এরপরে ভার্বের সাথে আইএনজি, এক্সটেনশন। যদি এক্সাম্পল দেখে আরো ক্লিয়ার হওয়া যাবে। প্রথম এক্সাম্পল, আমি পার্কে যাওয়ার কথা ভাবছি, আই থিঙ্ক অফ গোয়িং টু দ্য পার্ক। এখানে আই হচ্ছে সাবজেক্ট, তারপরে থিঙ্ক অফ এখানে যেমন ছিল ঠিক তেমনই আছে। এরপরে দেখেন ভার্বের সাথে কি হবে? আইএনজি, গোয়িং, এটা ছিল গো, গোয়ের সাথে হচ্ছে কি আইএনজি, গোয়িং টু দ্য পার্ক। কোথায় যাচ্ছি? এক্সটেনশন, পার্কে যাওয়ার কথা ভাবছি। এরপরে সে বিদেশে পড়াশোনার কথা ভাবছে, শি থিংস অফ স্টাডিং অ্যাব্রোড, সে তার চাকরি বদলানোর কথা ভাবছে, হি থিংস অফ চেঞ্জিং হিজ জব, আমি আমার চাকরি বদলানোর কথা ভাবছি, আই থিঙ্ক অফ চেঞ্জিং মাই জব। এভাবে প্রত্যেকটা সেন্টেন্স বুঝে বুঝে ভালো করে লাউডলি প্র্যাকটিস করবেন। ঠিক আগেরটার মতো এরকম চিন্তা ভাবনারই একটা বিষয়, তবে এটা হচ্ছে অতীতের জন্য, আগেরটা ছিল প্রেজেন্টের জন্য, আর এটা হচ্ছে অতীতের জন্য। অর্থাৎ আমি ভেবেছিলাম, আমি গতকালকে পার্কে যাওয়ার কথা ভেবেছিলাম, আমি তোমার সাথে কথা বলবো বলে ভেবেছিলাম, আমি গতকাল বিকেলে আমার বন্ধুদের সাথে খেলতে যাব বলে ভেবেছিলাম। এই যে ভেবেছিলাম, এই সেন্সে হচ্ছে 27 নাম্বার স্ট্রাকচার। আগে ছিল থিঙ্ক অফ, এখানে হচ্ছে থট অফ, সেম, জাস্ট থিঙ্ক এর পাস্ট ফর্ম হচ্ছে থট। প্রথমে সাবজেক্ট, থট অফ, ভার্ব আইএনজি, এক্সটেনশন, আগেরটার মতো, জাস্ট থিঙ্ক অফ এর জায়গায় থট অফ। সো ইংলিশটা কি হবে দেখেন। এক্সাম্পল, আমি গতকাল পার্কে যাওয়ার কথা ভেবেছিলাম, আই থট অফ গোয়িং টু দ্য পার্ক ইয়েস্টারডে। এরপরে সে গত বছর বিদেশে পড়াশোনা করার কথা ভেবেছিল, শি থট অফ স্টাডিং অ্যাব্রোড লাস্ট ইয়ার, সে তার চাকরি বদলানোর কথা ভেবেছিল, হি থট অফ চেঞ্জিং হিজ জব, আমরা দাদি দাদার কাছে যাওয়ার কথা ভেবেছিলাম, উই থট অফ ভিজিটিং আওয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তারা নতুন গাড়ি কেনার কথা ভেবেছিল, দে থট অফ বাইং আ নিউ কার। সো এখানে আমি সবগুলো বলছি না, এমনিতে অনেক টাইম হয়ে যায়, ভিডিও লম্বা হয়ে যায়। প্রত্যেকটা বাক্যকে টাইম দিয়ে ভালো করে প্র্যাকটিস করবেন। এই বাক্যটাকে হা বোধক, না বোধক, প্রশ্নবোধক, আমরা তো অলরেডি একটা বাক্য দিয়ে 8 ভাবে, 32 ভাবে, বিভিন্নভাবে সেন্টেন্স ক্রিয়েট করার স্ট্রাকচারগুলো পড়েই আসছি। সো অলরেডি আশা করি যদি ভালো করে প্র্যাকটিস করে থাকেন, এই এবিলিটি চলে আসছে যে যে কোনো বাক্যকে একটা বাক্য থেকে কিভাবে 30-32টা বাক্য বানানো যায়, অ্যাটলিস্ট 8টা বাক্য কিভাবে বানানো যায়, এটা আমাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার হলো পার্ট নাম্বার 5, কোর স্পিকিং পার্ট। আমার ভয়েসের মধ্যে একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে, যার কারণে একটু পরে পরে কাশতে হয়। সো আই এম রিয়েলি সরি।
অতীতে আমরা 3টা টেন্স কমপ্লিট করেছি, 3টা টেন্স, বাট নাম একটা। টেন্সটা হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিট আমরা 3টা কালের মধ্যে প্র্যাকটিস করেছি, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। একটা কাজ যখন গঠিত করা হয় বা কাজটা যে গঠিত হয়, ওই কাজের 3টা কাল থাকে। হয়তো কাজটা গঠিত হয়েছিল, হয়তো কাজটা গঠিত হয় বা হচ্ছে প্রেজেন্ট, হয়তোবা ওই কাজটা ভবিষ্যতে গঠিত হবে। সো এই ভিত্তিতে তিনটা কালের মধ্যে একটা টেন্স অর্থাৎ ইনডেফিনিট আমরা পড়েছি। এখন শুরু হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ঠিক এইভাবে কন্টিনিউয়াস টেন্স আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স প্র্যাকটিস করব। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউ মানে হচ্ছে চলমান। সো যেহেতু আমাদের টেন্সের বিষয়টা চলতেছে, বিষয়টা এরকম যে কোনো একটা কাজ চলমান। কাজ মানে কি? যে জিনিসটা, যে বিষয়টার জন্য সময় প্রয়োজন হয়, এটাই কাজ। আমরা ঘুম যাই, সময় প্রয়োজন হয়, ঘুমানো একটা কাজ। খাবার খাই, সময় লাগে, এটাও একটা কাজ। আমি কথা বলছি, এটাও একটা কাজ। আমি হাঁটছি, আমি দৌড়াচ্ছি, আমি খাচ্ছি, আমি আসতেছি, আমি যাচ্ছি, আমি যাই করি না কেন, এভরিথিং ইজ ওয়ার্ক। সব কিছু তো কাজ। সো ওই কাজ যদি চলমান হয়, এটাকে বলে কন্টিনিউয়াস। যদি বর্তমান কালের মধ্যে বর্তমান চলমান হয়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেমন আমি এখন কথা বলছি, এটা বর্তমান চলমান। আমি এখন তোমাকে দেখছি, বর্তমান চলমান। আপনি এখন আমাকে শুনতে পাচ্ছেন, বর্তমান চলমান। সো এগুলোকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক ইংলিশে যখন আমরা এই সেন্সে কোনো বাক্য তৈরি করব, তখন এই স্ট্রাকচারটা ব্যবহৃত হবে। সাবজেক্ট হবে, তারপরে এম ইজ আর, যে কোনো একটা। আমরা তো অলরেডি অনেক প্র্যাকটিস করেছি এম ইজ আর কখন ব্যবহৃত হয়। এম আসে আই এর সাথে, ইজ আসে সিঙ্গুলারের সাথে, আর আসে প্লোরালের সাথে। তারপরে ভার্ব আইএনজি, এরপরে যা যদি এক্সটেনশন কিছু বসাতে হয়, এগুলো আমরা বসালাম। এবার আসেন করি এই টাইপস অফ সেন্টেন্সেস। আমরা প্রত্যেকটা বাক্য দিয়ে 8 ভাবে প্র্যাকটিস করব। শুরুটা হচ্ছে কি দিয়ে? ডু দিয়ে। তুমি করছো, ইউ আর ডুইং। ইউ হচ্ছে সাবজেক্ট, তারপরে আর, এমিজার থেকে আর আসছে, এরপরে ডু ভার্ব, সাথে আইএনজি ডুইং। সো তুমি করছো, ইউ আর ডুইং। তুমি করছো না, ইউ আর্ট ডুইং। তুমি কি করছো? আর ইউ ডুইং। তুমি কি করছো না, আর্ট ইউ ডুইং। তুমি কি করছো মানে কোন জিনিসটা করছো। হোয়াট আর ইউ ডুইং। তুমি কি করছো না। হোয়াট আর্ট ইউ ডুইং। তুমি কিভাবে করছো। হাউ আর ডুইং। তুমি কিভাবে করছো না। হাউ আর্ট ইউ ডুইং। এই 8টা বাক্যকে একাধিকবার প্র্যাকটিস করবেন, যেন এক নিঃশ্বাসে বলার ক্ষমতা রাখেন। তারপরে আসবেন এখানে আবার এই একটা বাক্য দিয়ে মূলত পুরো 4 বানানো আছে। প্রথমে হচ্ছে পজিটিভ স্টেটমেন্টস। এখানে সাবজেক্ট আছে, এরপরে এমিজার দেয়া আছে, এরপরে হচ্ছে এখানে ভার্ব আছে আইএনজি যুক্ত করে। প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন প্রথমে বাংলা, আমি যাচ্ছি, আই এম গোয়িং। আমি আসছি, আই এম কামিং। আমি পড়ছি, আই এম রিডিং। আমি লিখছি, আই এম রাইটিং। এরপরে যদি উই দিয়ে বলি, আমরা খাচ্ছি, উই আর ইটিং। উই এর সাথে কি হবে? আর হবে। আমরা পান করছি, উই আর ড্রিঙ্কিং। আমরা ঘুমাচ্ছি, উই আর স্লিপিং। আমরা সাঁতার কাটছি, উই আর সুইমিং। আমরা উড়ছি, উই আর ফ্লাইং। রহিম অ্যান্ড রহিমা আর রানিং। রহিম এবং রহিমা তারা দুইজন দৌড়াচ্ছে। রহিম এবং রহিমা কথা বলছে, রহিম অ্যান্ড রহিমা স্পিকিং। তারা কাজ করতেছে, দে আর ওয়ার্কিং। তারা হাসতেছে, দে আর লাফিং। সে বন্ধ করছে, হি ইজ ক্লোজিং। রহিম চিন্তা করতেছে, রহিম ইজ থিঙ্কিং। ক্লোজিং 2 বার হয়েছে। রহিম, আবার বলি, রহিম বন্ধ করছে, রহিম ক্লোজিং। এখানে রহিম ক্লোজিং না বলে ওপেনিং বলতে পারেন, যে রহিম ইজ ওপেনিং, রহিম খুলছে। এরপরে হলো নেগেটিভ স্টেটমেন্ট, না বোধক। আমি যাচ্ছি না, আই এন্ট গোয়িং। এখানে আই এম নট গোয়িং মূলত, বাট দুটো একসাথে হওয়ার কারণে এম নট একসাথে হলে এন্ট হয়। সো আই এন্ট গোয়িং, আমি যাচ্ছি না। আই এন্ট কামিং, আমি আসছি না বা আমি আসতেছি না, চলমান। আই এন্ট রিডিং, আমি পড়তেছি না, আমি লিখতেছি না। আই এন্ট রাইটিং, আমরা কি করতেছি না,
খাচ্ছি না, উই আর্নট ইটিং, আমরা পান করতেছি না, উই আর্নট ড্রিঙ্কিং। তুমি তুমি বা তোমরা ঘুমাচ্ছ না, ইউ আর্নট স্লিপিং, তুমি বা তোমরা সাঁতার কাটছো না, ইউ আর্নট সুইমিং। রহিম এবং রহিমা উড়ছে না, রহিম অ্যান্ড রহিমা আর্নট ফ্লাইং, তারা, আমি কিন্তু এখান থেকে একটা একটা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করতেছি। সো আপনাকে একটা সাবজেক্ট নিয়ে সবগুলো ভার্ব প্র্যাকটিস করতে হবে। তারা কি করতেছে না, তারা কথা বলতেছে না, দে আর্নট স্পিকিং, তারা কাজ করতেছে না, দে আর্নট ওয়ার্কিং। সে হাসছে না, হি ইজন্ট লাভিং, হি এখানে যা যা আছে সবগুলোর জন্য ইজ নট বা ইজন্ট ব্যবহার হবে। রহিম বন্ধ করছে না, রহিম ইজন্ট ক্লোজিং, রহিম চিন্তা করছে না বা চিন্তা করতেছে না, রহিম ইজন্ট থিঙ্কিং। এরপরে হচ্ছে পজিটিভ কোয়েশ্চেন্স, এখন হচ্ছে প্রশ্নবোধক বাট পজিটিভ থাকবে, নেগেটিভ না। যেমন আমি যাচ্ছি, আই এম কামিং, সরি আমি আসছি, আই এম কামিং, আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি না, আই এন্ট গোয়িং। এখন প্রশ্ন কি হবে, আমি কি যাচ্ছি, এম আই গোয়িং, এই এমটা আর ইজ এগুলো আগে চলে আসবে। আমি কি যাচ্ছি, এম আই গোয়িং, আমি কি আসছি, এম আই কামিং, আমি কি পড়ছি, এম আই রিডিং, আমি কি লিখছি, এম আই রাইটিং। আমরা কি খাচ্ছি, আর উই ইটিং, আমরা কি পান করছি, আর ইউ ড্রিঙ্কিং। তুমি বা তোমরা কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং, তোমরা কি সাঁতার কাটছো, আর ইউ সুইমিং। ঠিক দে দিয়ে যদি বলি, তারা কথা বলতেছে, দে সরি তারা কি কথা বলছে বা তারা কি কথা বলতেছে, আর দে স্পিকিং, তারা কি কাজ করতেছে, আর দে ওয়ার্কিং। সে কি হাসছে, ইজ শি লাভিং বা ইজ হি লাভিং। সে কি বন্ধ করছে, ইজ হি ক্লোজিং। রহিম কি চিন্তা করতেছে, ইজ রহিম থিঙ্কিং। ঠিক এই প্রশ্নটাকে নেগেটিভ হলে এইভাবে প্র্যাকটিস করতে হবে। কিভাবে, প্রথমে এন্ট, আন্ট, ইজেন্ট এগুলো আগে চলে আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব আইএনজি। সো প্রথমটা কি, এন্ট আই গোয়িং, বাংলা কি, আমি কি যাচ্ছি না, আমি কি আসছি না বা আমি কি আসতেছি না, এন্ট আই কামিং। আমরা কি পড়তেছি না, আন্ট উই রিডিং। তুমি কি পড়তেছো না, আন্ট ইউ রাইটিং। তুমি কি খাচ্ছ না, আন্ট ইউ ইটিং। তুমি কি রহিম এবং রহিমা কি পান করতেছেন, আন্ট রহিম এন্ড রহিমা ড্রিঙ্কিং। তারা কি ঘুমাচ্ছে না, আর দে স্লিপিং। তারা কি সাঁতার কাটছে না, আর দে সুইমিং। এরপরে যদি ইজেন্ট দিয়ে বলি, ইজেন্ট হি ফ্লাইং, সে কি রান্না দৌড়াচ্ছে না, ইজেন্ট হি রানিং। সে কি কথা বলছে না, ইজেন্ট শি স্পিকিং। রহিম কি কাজ করতেছে না, ইজেন্ট রহিম ওয়ার্কিং। রহিম কি হাসছে না, হাসতেছে না, ইজেন্ট রহিম লাফিং। এরপরে WH কোয়েশ্চেন্স দিয়ে পজিটিভ কোয়েশ্চেন বানাতে হবে। এখানে যেহেতু একটা কাজের বিষয়, ঠিক যখন কাজ নিয়ে কোনো আলোচনা হবে তখন আমরা ওয়ার দিয়েও ব্যবহার করতে পারি। এখানে একটা নতুন অ্যাড হয়েছে ওয়ার। তাহলে চলুন প্র্যাকটিস করি। এখানে কিন্তু পজিটিভ কোয়েশ্চেন্স পজিটিভ এবং WH কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করব। আমি কেন যাচ্ছি, ওয়াই এম আই গোয়িং, আমি কেন আসতেছি, ওয়াই এম আই কামিং। আমরা কখন পড়তেছি, ওয়েন, কখন মানে ওয়েন আর উই রিডিং, আমরা কখন লিখতেছি, ওয়েন আর উই রাইটিং। আমরা কিভাবে খাচ্ছি, হাউ আর উই ইটিং। তারা কিভাবে পান করতেছে, হাউ আর দে ড্রিঙ্কিং। তারা কোথায় ঘুমাচ্ছে, ওয়ার আর দে স্লিপিং। তারা কোথায় সাঁতার কাটতেছে, ওয়ার আর দে সুইমিং, বা তারা কিভাবে সাঁতার কাটতেছে, হাউ আর দে সুইমিং। এরপরে সে কিভাবে উঠতেছে, সে কিভাবে, হাউ ইজ হি, যেহেতু সে, সো হি মানে এখানে ইজ আসবে, এরপরে হাউ ইজ হি ফ্লাইং, সে কিভাবে উঠতেছে। সে কিভাবে দৌড়াচ্ছে, হাউ ইজ শি রানিং। সে কিভাবে কথা বলতেছে, হাউ ইজ হি স্পিকিং। রহিম কিভাবে কাজ করতেছে, হাউ ইজ রহিম ওয়ার্কিং। রহিম কখন কাজ করতেছে, ওয়েন ইজ রহিম ওয়ার্কিং। রহিম কেন কাজ করতেছে, ওয়াই ইজ রহিম ওয়ার্কিং। এরপরে হচ্ছে WH কোয়েশ্চেন্স, এখানে নেগেটিভ প্রশ্ন হবে বাট না বোধক হবে। যেমন আমি কেন যাচ্ছি না, একটা হচ্ছে আমি কেন যাচ্ছি, একটা হচ্ছে আমি কেন যাচ্ছি না, ওয়াই এন্ট আই গোয়িং। আমি কেন আসতেছি না, ওয়াই এন্ট আই কামিং। আমি কেন পড়তেছি না, ওয়াই এন্ট আই রিডিং। আমরা কেন লিখতেছি না, ওয়াই আন্ট উই রিডিং। আমরা কিভাবে লিখতেছি না, হাউ আন্ট উই রিডিং। আমরা কিভাবে খাচ্ছি না,
হাউ আন্ট উই ইটিং, তারা কোথায় পান করতেছে। ওয়ার আর দে ড্রিঙ্কিং, তারা কোথায় ঘুমাচ্ছে, সরি তারা না দিয়ে এখানে রহিম বলি, রহিম কোথায় ঘুমাচ্ছে, ওয়ার, সরি মেবি আমি এখানে না বোধক বলতেছি না, মিস্টেক হয়েছে, জানি না কি বললাম, কি জানে। তো যাই হোক, আবার বলি, এখানে হবে প্রশ্নবোধক প্লাস নেগেটিভ হবে, হ্যাঁ। যেমন তারা কিভাবে খাচ্ছে না, হাউ আর দে ইটিং, তারা কিভাবে পান করতেছে না, হাউ আর দে ড্রিঙ্কিং। আচ্ছা, রহিম কোথায় ঘুমাচ্ছে না, ওয়ার ইজন্ট রহিম স্লিপিং, রহিম কখন সাঁতার কাটতেছে না, ওয়েন ইজন্ট রহিম সুইমিং, সে কিভাবে সাঁতার কাটতেছে না, হাউ ইজন্ট হি ফ্লাইং, সে কিভাবে দৌড়াচ্ছে না, হাউ ইজন্ট হি রানিং, কিভাবে রহিম কথা বলতেছে না, হাউ ইজন্ট রহিম স্পিকিং, কিভাবে আমরা কথা বলতেছি না, হাউ ইজন্ট উই স্লিপিং, সরি হাউ আর্ট উই স্লিপিং, কিভাবে তারা কাজ করতেছে না, হাউ আর দে ওয়ার্কিং, কিভাবে আমরা হাসতেছি না, হাউ আর্ট উই লাফিং। এভাবে প্র্যাকটিস করবেন। আমি বলার মধ্যে যদি মিস্টেক হয়ে যায়, এটা আসলে ওই অনেক সময় প্র্যাকটিস, আমি তো এলোমেলো করে প্র্যাকটিস করতেছি, তাই অনেক সময় আমি ভুলে যাই যে আসলে কী বলতেছি। প্রথমে বাংলা, তারপরে ইংলিশ। সো এভাবে কারেকশন করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। অবশ্যই আপনি যখন প্র্যাকটিস করবেন, একটা সাবজেক্ট নেবেন, এই সাবজেক্ট দিয়ে সবগুলোকে প্র্যাকটিস করবেন, তারপরে আরেকটা সাবজেক্ট, তারপরে সবগুলো। মানে একটু টাইম লাগবে, বাট অনেক কি হবে, উন্নতি হবে ইনশাল্লাহ। স্পিকিংয়ের উন্নতি হবে, সেন্টেন্স স্ট্রাকচার খুবই কমন হয়ে যাবে, এগুলো নিয়ে আর জীবনে ভুল হবে না। তারপরে আপনি ধীরে ধীরে সেন্টেন্সকে লং করতে পারবেন, লম্বা করতে পারবেন। সেন্টেন্স লং করা ব্যাপার না, যদি সেন্টেন্সের স্ট্রাকচার শুরু থেকে ঠিক থাকে তাহলে তা ব্যাপার না, লং হয়ে যাবে, বড় বড় বাক্য বলতে পারবেন। কিন্তু আমাদের বাক্যের শুরুটাই ভুল হয়, সাবজেক্ট বসাতে পারি না, এমিজার ব্যবহার জানি না, টেন্স বুঝি না, প্যাসিভ বুঝি না। এই যে বেসিক বিষয়গুলো যদি আমরা বাক্যের শুরু দিয়ে বসাতে না পারি, তাহলে এই লাস্টের দিক দিয়ে কি বসাবো, এটা কিভাবে পারবো, ওইটা হয়ে যাবে। প্রথমে ফাউন্ডেশনের যে ইংলিশ স্ট্রাকচারগুলো আছে, এই যে আমরা প্র্যাকটিস করতেছি, এগুলোকে ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে, একদম রক্তের সাথে মিশিয়ে ফেলতে হবে। এরপর এখানে কোয়েশ্চেন সিস্টেম দেওয়া আছে, এগুলা কোয়েশ্চেন দিবেন, সাথে সাথে আনসার দিবেন। যেমন আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, ইয়েস আই এম গোয়িং, নো আই এম নট গোয়িং। এভাবে আর ইউ কামিং, ইয়েস আই এম কামিং, নো আই এম নট কামিং বাট আই এম গোয়িং। এভাবে নিজে নিজে করবেন। ওয়াই দিয়ে কোয়েশ্চেন হলে সাথে একটা রিজন বলতে হবে। এগুলো আমি পূর্বে অনেকবার দেখিয়েছি, এখানে প্র্যাকটিস করবেন। ঠিক আবার এখানে কি দেখেন, বাংলা সহ দেওয়া আছে সেন্টেন্সের অর্থ। যারা উপরে আমি যে বলেছি, যদি অর্থগুলার অর্থ করার মধ্যে বা পড়ার মধ্যে না বুঝে থাকেন, এখানে যেভাবে অর্থ দেওয়া আছে এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি দৌড়াচ্ছি, আই এম রানিং, আমি দৌড়াচ্ছি না, আই এম নট রানিং। আমি কি দৌড়াচ্ছি, এম আই রানিং, আমি কি দৌড়াচ্ছি না, এম আই নট রানিং। আমি কেন দৌড়াচ্ছি, ওয়াই এম আই রানিং, আমি কেন দৌড়াচ্ছি না, ওয়াই এম আই নট রানিং। আমি কিভাবে দৌড়াচ্ছি, হাউ এম আই রানিং, আমি কিভাবে দৌড়াচ্ছি না, হাউ এম আই নট রানিং। ঠিক রানিংকে পরিবর্তন করেন, আর রানিংকে বলেন কামিং, আমি আসতেছি, আই এম কামিং, আই এম নট, আমি আসতেছি না, আই এম নট কামিং। আমি কি আসতেছি, এম আই কামিং, আমি কি আসতেছি না, এম আই নট কামিং। আমি কেন আসতেছি, ওয়াই এম আই কামিং, আমি কেন আসতেছি না, ওয়াই এম আই নট কামিং। আমি কিভাবে আসতেছি, হাউ এম আই কামিং, আমি কিভাবে আসতেছি না, হাউ এম আই নট কামিং। ঠিক ভার্বগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করেন। প্রয়োজনে উপরে যতগুলো ভার্ব আছে প্রত্যেকটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করেন। এরপরে সাবজেক্ট বহুবচন থেকে নিলাম কি, উই আর স্পিকিং, উই নিয়েছি, আমরা কথা বলছি, উই আর স্পিকিং। এবার চলেন স্পিকিং দিয়ে প্র্যাকটিস করি। আমরা কথা বলছি, উই আর স্পিকিং, আমরা কথা বলছি না, উই আন্ট স্পিকিং। আমরা কি কথা বলছি, আর উই স্পিকিং, আমরা কি কথা বলছি না, আন্ট উই, আর উই নট স্পিকিং। যদি নট একে আর এর সাথে অ্যাডজাস্ট করে না, তাহলে আন্ট উই স্পিকিং। ওকে, আমরা কেন কথা বলছি, ওয়াই আর উই স্পিকিং, আমরা কেন কথা বলছি না, ওয়াই আর উই নট স্পিকিং। আমরা কিভাবে কথা বলছি, হাউ আর উই স্পিকিং, আমরা কিভাবে কথা বলছি না, হাউ আর উই নট স্পিকিং। যেহেতু উপরে আর নটকে অ্যাডজাস্ট করে প্র্যাকটিস করেছি আন্ট, ঠিক আপনি চাইলে এইভাবে প্র্যাকটিস করতে পারেন, আপনার ইচ্ছা, নো প্রবলেম। এরপরে রহিম ইজ ওয়ার্কিং, রহিম কাজ করছে। সিঙ্গুলার থেকে জাস্ট রহিম নিয়েছি, বাট আপনি সিঙ্গুলারের জায়গার মধ্যে আরও ভিন্ন ভিন্ন সাবজেক্ট বসাবেন, লাইক মাই সিস্টার, মাই ফাদার, মাই ফ্রেন্ড, আরিয়ান, বিভিন্ন নাম দিয়ে প্র্যাকটিস করবেন।
সেখানে একটা দেওয়া আছে রহিম কাজ করছে, রহিম ইজ ওয়ার্কিং, রহিম কাজ করছে না, রহিম ইজ নট ওয়ার্কিং, রহিম কি কাজ করছে, ইজ রহিম ওয়ার্কিং, রহিম কি কাজ করছে না, ইজ রহিম নট ওয়ার্কিং, রহিম কেন কাজ করছে, ওয়াই ইজ রহিম ওয়ার্কিং, রহিম কেন কাজ করছে না, ওয়াই ইজ রহিম নট ওয়ার্কিং, রহিম কিভাবে কাজ করছে, হাউ ইজ রহিম ওয়ার্কিং, রহিম কিভাবে কাজ করছে না, হাউ ইজ রহিম নট ওয়ার্কিং। চাইলে ইজ নটকে ইজন্ট দিয়েও প্র্যাকটিস করা যায়। যেমন রহিম ইজ ওয়ার্কিং, রহিম ইজন্ট ওয়ার্কিং, ইজন্ট রহিম ওয়ার্কিং, সরি ইজ রহিম ওয়ার্কিং, ইজন্ট রহিম ওয়ার্কিং, why is Rahim working, why isn't Rahim working, how is Rahim working, how isn't Rahim working। এরপরে এবার আসেন পার্ট 6 আস্কিং অ্যান্ড অ্যানসারিং। এই যে টপিকগুলো এগুলোকে প্র্যাকটিস অবশ্যই করবেন, স্পিকিং পার্টনার বানান, তার সাথে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ স্পিকিং ঠিক হয়ে যাবে। একটু সময় লাগবে, বাট যখন দেখবেন ঠিক হয়ে গেছে না, অনেক এনজয় করবেন। ইংলিশ ভাষায় কথা বলতে পারলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। একটু কষ্ট করেন, হ্যাঁ। আজকের টপিকটা কি, মাই ফেভারিট স্পোর্ট বা গেম, খেলাধুলা নিয়ে আর কি টপিকটা। চলেন আমি ট্রান্সলেশন করে দিচ্ছি। হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট অর গেম, আপনার পছন্দের গেম কি বা স্পোর্ট কি। মাই ফেভারিট স্পোর্ট ইজ, যেটা হোক ক্রিকেট বলে দিবেন। আই এনজয় প্লেইং ইট বিকজ ইট ইজ ফান, আমি এটাকে এই খেলাটাকে এনজয় করি কারণ এটা হচ্ছে আনন্দদায়ক, অ্যান্ড এটা ফান, মজাদার এরকম, অ্যান্ড কিপস মি হেলদি, এবং আমাকে স্বাস্থ্যকর রাখে। হাউ অফেন ডু ইউ প্লে দিস স্পোর্ট, আপনি এই খেলাটা কখন কখন খেলেন। আই ইউজুয়ালি প্লে দিস স্পোর্ট, আমি সাধারণত এটা খেলি ফিউ টাইমস আ উইক, সপ্তাহে কয়েকটা সময় খেলি। আই ট্রাই টু প্র্যাকটিস রেগুলারলি, আমি রেগুলার প্র্যাকটিস করার কী করি, চেষ্টা করি। টু ইমপ্রুভ মাই স্কিলস, আমার স্কিলকে ইমপ্রুভ করার জন্য। ওয়ার ডু ইউ ইউজুয়ালি প্লে ইট, আপনি সাধারণত এটা কোথায় খেলেন। আই ইউজুয়ালি প্লে ইট এর পরে একটা প্লেস বসায় দিবেন। ইট ইজ আ গুড প্লেস ফর এক্সারসাইজ, এটা এক্সারসাইজ করার জন্য খুবই ভালো একটা জায়গা। অ্যান্ড ফ্রেন্ডলি ম্যাচেস, এবং খুবই ফ্রেন্ডলি ম্যাচ হয় জায়গাটা, হ্যাঁ এরকম। বাড়ির পাশে একটা জায়গার নাম বলে দিলেন, হ্যাঁ স্কুল মাঠ বলতে পারেন, এমনিতে ফিল্ড বলতে পারেন, যে কোনো একটা জায়গা বলে দিতে পারেন। ক্লাবে করলে ক্লাবের নাম বলে দেবেন। এরপরে হু ডু ইউ প্লে উইথ, মানে আপনি কার সাথে খেলেন। আই ইউজুয়ালি প্লে উইথ মাই ফ্রেন্ডস অর টিমমেটস, আমি সাধারণত আমার ফ্রেন্ডদের সাথে বা টিমমেটদের সাথে খেলি। প্লেয়িং টুগেদার, একসাথে খেলাধুলা করা, মেক্স দ্য গেম মোর এনজয়েবল, খেলাটাকে আরও আনন্দদায়ক করে, অ্যান্ড এক্সাইটিং, রোমাঞ্চকর করে। ওয়াই ডু ইউ লাইক দিস স্পোর্ট, আপনি খেলাটা কেন পছন্দ করেন। আই লাইক দিস স্পোর্ট বিকজ ইট কিপস মি অ্যাক্টিভ অ্যান্ড হেলদি, আমি এটা পছন্দ করি কারণ হচ্ছে এটা আমাকে কী করে অ্যাক্টিভ রাখে এবং হেলদি রাখে। ইট অলসো টিচার্স মি, এটা আমাকে আরও শেখায় টিম ওয়ার্ক, ডিসিপ্লিন অ্যান্ড পেশেন্স, এগুলো শেখায়। হোয়াট বেনিফিটস ডু ইউ গেট ফ্রম দিস স্পোর্ট, এই খেলা খেলে কী কী উপকৃত হন। দিস স্পোর্ট ইমপ্রুভস মাই ফিজিক্যাল ফিটনেসকে ইমপ্রুভ করে, মেন্টাল ফোকাসকে ইমপ্রুভ করে, এরপরে কী করে কনফিডেন্স বাড়ায়, হ্যাঁ ইমপ্রুভ করে। ইট অলসো হেল্পস মি রিলিজ স্ট্রেস, এবং কি ফিল এনার্জেটিক, স্ট্রেসকে রিলিজ করে এবং এনার্জেটিক ফিল করতে কী করে সাহায্য করে। হাউ ডু ইউ ফিল আফটার প্লেয়িং দিস স্পোর্ট, কেমন লাগে খেলাটা খেলার পর, এটা বলবেন। আফটার প্লেয়িং দিস স্পোর্ট, এই খেলার পরে আই ফিল হ্যাপি, আমি হ্যাপি ফিল করি, রিফ্রেশড ফিল করি, মোটিভেটেড ফিল করি। ইট গিভস মি পজিটিভ এনার্জি, এটা পজিটিভ এনার্জি দেয় ফর দ্য রেস্ট অফ দ্য ডে, বাকি দিনগুলোর জন্য। এরপরে হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক এই টপিকের উপর এই 10টা পয়েন্টকে চোখের সামনে রেখে কয়েকবার প্র্যাকটিস করার পর মোবাইলে ক্যামেরাটা অন করবেন, কমপক্ষে 2 মিনিট বা 3 মিনিটের একটা ভিডিও বানাবেন। আপনি আপনার খেলাধুলা নিয়ে, মুখস্থ করা লাগবে না, জাস্ট এখানে যা যা আছে উপরের মতোই সিরিয়ালভাবে দেওয়া আছে, এগুলাকে 5 বার 10 বার 15 বার রিডিং করবেন, দেন একটা আইডিয়া হবে। তারপরে যেভাবে পারেন সেভাবে, হোক ভুল, কেউ তো আপনার এটা দেখছে না, দেখলেই বা কি, হয়তো তারা দেখলে হাসবে, আপনার বন্ধু বান্ধব শুনলে হাসবে, নো প্রবলেম, হাসতে দাও। তারপরেও প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ধীরে ধীরে যখন 30টা 40টা টপিক কমপ্লিট হবে, দেন অটোমেটিক
naturally you will be able to speak ইনশাআল্লাহ। স্পিকিং প্র্যাকটিসের মাধ্যমে আসে, যত বেশি প্র্যাকটিস করবেন ততটাই ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। আপনার কষ্টকে আল্লাহ জায়ে করবে না। মেহনত করেন, সময় দেন, বিশেষ করে কন্টিনিউ করেন, হাল ছাড়বেন না। আমার সাথে থাকবেন, অথবা আমার সাথে থাকতে হবে বিষয়টা এরকম না, আরও অনেক চ্যানেল আছে, যে কোনো একটাকে ফলো করেন, এক মনে আগান। ইনশাল্লাহ আপনি যতটাই চেষ্টা করবেন আল্লাহ তাআলা ওই চেষ্টা অনুযায়ী দিবে। চেষ্টা করবেন, আল্লাহ অবশ্যই দিবে। আল্লাহ চাইলে সব কিছু পারে, সব কিছুই সম্ভব। ওকে, যদি মন চায় শেয়ার করে দেন, ইনশাল্লাহ আরও অনেকেই আগ্রহ রাখে শেখার জন্য, তারাও শিখে ফেলবে। থ্যাংক ইউ সো মাচ। মে আল্লাহ ব্লেস ইউ অল।